যেই সব ব্যাংকগুলো টোটালি অচল হয়ে গেছে, 1 লাখ টাকা চেক নিলে টাকা পাবেন না বলে ফেরত দিয়ে দিচ্ছে, ইভেন 10,000 টাকা চেকও ফেরত দিচ্ছে। তো ওই সব ব্যাংকগুলো থেকে লাভ কি? ওই সব ব্যাংকগুলোকে একসাথ করে যদি সম্ভব হয় একটা করে ফেলা, অথবা ওই লাইসেন্সগুলো ক্যান্সেল করে অ্যাবলিশ করে দেওয়া। আমি আপনাকে এখানে একটা উদাহরণ বলি, আমাদের ব্যাংকের কথাই বলি, এটা আমাদের টাকাও এখান থেকে বলা চলে যে হয়েছে, আপনার পাচার হয়েছে। আমাদের ব্যাংকের কথাই বলি, আমি আমাদের ব্যাংকে যে পরিমাণ টাকা ছিল অবস্থান, আমরা যখন ছিলাম তখন এমনও সময় গেছে আমরা 30-40% ডিভিডেন্ড দিয়েছি, প্রফিট দিয়েছি ইয়ারলি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আজকের জমানায়, আজকের অবস্থাতে এটা হচ্ছে যে আমরা এই ব্যাংকে যদি ফেরত দেয় তো বললো যে বাবা আমার দরকার নেই। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস করেছে, এটা বড় ইন্টারেস্টিং। আমরা টাকা পয়সা দিয়ে জমা দিলাম, ব্যাংকের মালিক আমরা, ব্যাংক চালাচ্ছি আমরা, হঠাৎ করে একটা গ্রুপ আইসা ওটাকে দখল করে নিল। আমি গত দিনও বলেছি এই কথাটা। দখল করে নেওয়ার পরে ওই দিনে উনি ওই ব্যাংকের মালিক হয়ে গেলেন। ডাইরেক্টর হইল কারা? ওনার বউ, শালা, সম্বন্ধী, ছেলের বউ বা মেয়ের জামাই, একদিনে সবাই ডাইরেক্টর হয়ে গেল, একদিনে সবাই এটার মালিক হয়ে গেল, আমরা সবাই আউট হয়ে গেলাম। ঠিক আছে, ভালো কথা, আমরা আউট হয়ে গেলাম। এখনকার অবস্থা কি? তখন ওটা ওনারা চালাচ্ছে এবং ইট ওয়াজ অ্যাপ্রুভ বাই বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক পার্শিয়ালি এটাতে ইনভলভ। কারণ হলো একজন ডাইরেক্টর হওয়ার জন্য যে কোয়ালিফিকেশান লাগে, সেই কোয়ালিফিকেশান ওই ভদ্রমহিলার নাই যে ঘরের বউ। ওদের ফ্যামিলির হয়তো কেউ হলো আফা, কেউ হলো ভাবি, উনি কিন্তু ডাইরেক্টর। ব্যাংক ওনাদেরকে ডাইরেক্টর হিসাবে অ্যাপ্রুভাল দিছে। এবং আমরা শুনছি আর কথার কথা বলতেছি যে এরকম সব কয়েকটা ব্যাংকেরই এরকম হয়েছে যে ওই ফ্যামিলিরই লোকজন, আত্মীয় স্বজন, ইভেন অফিসের স্টাফ, কর্মচারী, এরাই ডাইরেক্টর। তো এখন এরা বসার কারণে টাকাগুলা পাচার হলো, টাকাগুলা লুট হলো, এগুলা নিয়ে গেল। নেওয়ার পরে আজকে ব্যাংকের এই অবস্থা। এই গভর্নর আহসান এস মনসুর সাহেব যখন এটাকে মার্জ করে, তখন একটা আইন করলো যে যারা এই ব্যাংক উদ্যোক্তা, যারা এই ব্যাংক পয়সা দিয়া তৈরি করেছে, তাদের সেই ভ্যালুটা, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্টটা জিরো বলে গণ্য হবে। আমাদের টাকাটা, শেয়ার ভ্যালু জিরো হয়ে গেল, জিরো বলে গণ্য হবে। বাবা 10 টাকার, আমি তো ব্যাংক চালাচ্ছিলাম, 30-40% প্রফিট দিচ্ছিলাম, ব্যাংকের অবস্থা খুবই ভালো ছিল। আমার থেকে জোর করে আপনি নিয়ে গেলেন, আপনার লোকদেরকে দিয়ে আপনি ব্যাংক চালাইলেন, ব্যাংক চালাইয়া ওখান থেকে লুট হইলো, লোকসান হলো, এটা এখন নাই। দোষটা আমার কি? আমার টাকাটা কেন জিরো হবে? আপনি তো বাংলাদেশের মানুষ, অর্থনীতিবিদ, আপনার মাথায় এটা নাই যে এই লোকটা চুরি করে নেয়, ওর টাকাটা জিরো করব কেন? কিন্তু জিরো করে দিল। আমরা এখন ব্যাংকের নামে মালিক, প্র্যাকটিক্যালি আমরা জিরো। আমাদের শেয়ারের 1 পয়সা ভ্যালু নেই। কারো এমনও আছে যে কারো 20 কোটি, কারো 30 কোটি, এটা হইলো 0 কোটি এখন। তো এই যে জিনিসটা আমাদের হলো, এই কথাটা আমি এই জন্য বলতেছি যে এইটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের দ্বারা সৃষ্টিকৃত। কোন গভর্নমেন্ট সেটা বললাম না, আপনারা জানেন। গভর্নমেন্টের দ্বারা সৃষ্টিকৃত, গভর্নমেন্টের লোক দ্বারা এটাকে করা হয়েছে, লুট করা হয়েছে, গভর্নমেন্টের লোকের জানতে এগুলা করা হয়েছে। এবং যারা অরিজিনাল মালিক, ডিপোজিটর, সে টাকা পায় না। আর সেক্ষেত্রে আসলে নতুন সরকারের শেয়ার হোল্ডার,
সে টাকা পায় এই না। 5 ব্যাংক এবং অন্যান্য দুর্বল ব্যাংকের ক্ষেত্রে কি করা উচিত? এগুলা বাতিল করে লাইসেন্স, ওদের লাইসেন্স বাতিল করা উচিত। কারণ হলো যাদের এটাও একটা বড় রকমের কেওসের প্রশ্ন আসবে যে ডিপোজিটারদের কি হবে, শেয়ার হোল্ডারদের কি হবে, এগুলা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আবার শেয়ার হোল্ডার বলতে নট আমরা যারা ব্যাংক তৈরিতে সাহায্য করেছি বা ব্যাংক বানিয়েছি, তারা ছাড়াও তো আমাদের শেয়ার মার্কেটে আছে। সেই মার্কেটে যারা শেয়ার কিনেছে তাদের তো কোনো দোষ নাই, তারাও জিরো হয়ে গেছে। এখন তাদেরকে তো শেয়ারের এগেস্টে কোনো টাকা দিবে না। এটা এই আসানিস মনসুর সাহেব, আমাদের গভর্নর সাহেব এই আইন করে গেছেন, প্রাক্তন তো উনি ইমিডিয়েট পাস গভর্নর, ইমিডিয়েট ফার্স্ট